কলিতা মাঝি যেহেতু একজন পরিচারিকা, তাহলে এই সরকার তাহলে বাজেটে কিন্তু পরিচারিকাদের জন্য এই বরাদ্দগুলো করবে। কিন্তু আমরা দেখলাম এই বাজেটটা সম্পূর্ণরূপে শ্রমজীবী মহিলাদের বঞ্চিত করা হয়েছে। নতুন সরকারের কাছে কোনো আশা আছে যে আশা থাকবে? জিতে গিয়েই তো আমাদের ঠেলা মারছে, তা আশাটা কোথায় পাচ্ছি? ছুটি নিতে গেলে আমাদের মিথ্যে কথা বলতে হয়, কারণ আমাদের সৎসাহস নেই বলার। আমরা এখানে 50 বছর রয়েছে, আমাদের কোনো ব্যবস্থা না করে তুলে দিলে আমরা কোথায় যাব? তো মানুষ সেক্সুয়াল হ্যারেস্ট হয়, মানে তারপরে মানুষ যে কাজ করতে করতে যে বাথরুম ব্যবহার করব আমরা, আমাদেরকে বাথরুম করতে দেওয়া যায় না। এবং আমরা যখন ইলেকশনের আগে বিভিন্ন পার্টির যে কেন্দ্রীয় দপ্তরগুলো ছিল আমাদের পশ্চিমবঙ্গে, তাদের কাছে যখন আমরা চিঠি দিতে গেছিলাম যে ইস্তাহারে আমাদের এই বিষয়গুলোকে তুলে ধরা হোক, পরিষ্কার বলেছিল অনেক পার্টি যে দেখুন এই কথা বললে আমার বাড়িতেও আমার বিছানা গরম হয়ে যাবে, কেন আমার বউও কিন্তু এটা মানবে না। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। কেন্দ্রীয় ই-শ্রম পোর্টালে এই রাজ্য থেকেই প্রায় 52 লক্ষ গৃহ শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে। ভাবুন, তবুও এই 52 লক্ষ গৃহ শ্রমিকের যে কাজ, অর্থাৎ গৃহ পরিচারিকার কাজ, সেই কাজ এখনো পর্যন্ত শ্রম হিসেবে এই রাজ্যে স্বীকৃতি পায়নি। কেরালা, তামিলনাড়ু, ওড়িশা সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই গৃহ পরিচারিকাদের ন্যূনতম মজুরি একেবারে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে সব থেকে মেয়েদের বা মহিলাদের মধ্যে বৃহত্তম অংশ কাজ করেন গৃহ পরিচারিকা হিসেবে একাধিক জেলা থেকে। তাদের এখনো পর্যন্ত শ্রম স্বীকৃতি পায়নি এবং সেই কারণে শ্রম দপ্তর তাদের কোনো অভিযোগও গ্রহণ করেন না। বহু বছর ধরে গৃহ পরিচারিকারা তাদের অভিযোগ জানিয়ে আসছেন সরকারের কাছে, কিন্তু সরকার সেই দাবির একটি দাবিও পূরণ করতে চান না, বরং তারা নিজেদের স্বার্থের দিকে চিন্তা করে এই শ্রমকে স্বীকৃতি দিতে চান না। আমরা দাঁড়িয়ে আছি একেবারে ঢাকুরিয়ার রেল লাইনের পাশে। এই মহিলা শ্রমিকদের জন্য ইএসআই কার্ডে একটা ব্যবস্থা থাকা দরকার, কারণ আয়ুষ্মান ভারত বলুন, স্বাস্থ্যসাথী কার্ড বলুন, এগুলো সবই কিন্তু কাটা ছেঁড়া এগুলোর জন্যে, কিন্তু আমার যে রেগুলার যে অসুস্থতা সেটা ট্রিটমেন্ট করার জন্যে নয়। আর আমার এত সময় নেই যে একটা হসপিটালে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ফলে দিনের পর দিন আমার কাজটা চলে যাবে, এদিকে কাজ নেই। তো আমরা সেই জন্যে ডিমান্ডটা করেছিলাম যে আমাদের মাতৃত্বকালীন সবেতন একটা ভাতার ব্যবস্থা করুক গভর্নমেন্ট, আমাদের বাচ্চাদের রেখে কাজে যাওয়ার জন্য গভর্নমেন্ট একটা বাজেটে ক্রেসের ব্যবস্থা করুক, তার জন্য বাজেট বরাদ্দ করুক, আর আমাদের জন্য ইএসআই কার্ড চালু করুক মহিলা শ্রমিকদের জন্য। কারণ যেহেতু ডোমেস্টিক ওয়ার্কারদের সংখ্যা ই শ্রম রেজিস্টারে পশ্চিমবঙ্গ থেকে 22 লক্ষ হয়েছে, কিন্তু তার বাইরে লক্ষ লক্ষ শ্রমিক আছে। এখানে যেরকম 5000 পরিবার আছে, দেখা যাচ্ছে এখানে মাত্র 150 জন ই শ্রম পোর্টালে নাম রেজিস্ট্রেশন করেছে, তাহলে আরও লক্ষ লক্ষ আছে। তো এই যে লক্ষ লক্ষ ডোমেস্টিক ওয়ার্কার, এবারের বাজেটে কিন্তু সেই ওয়ার্কারদের জন্য কিন্তু না ডোমেস্টিক ওয়েলফেয়ার বোর্ড এসব কিছুই ব্যবস্থা করলো না। এবং আমরা আশাবাদী ছিলাম এটা যে আউসগ্রাম থেকে বিধায়িকা হয়েছেন কলিতা মাঝি, উনি নিজেই 3 বাড়িতে কাজ করতেন। তো আমরা ভেবেছিলাম যে এই সরকার শ্রমজীবী মানুষের কথা ভেবে, শ্রমজীবী মহিলাদের কথা ভেবে তাদেরকে বিধানসভায় টিকিট দিয়েছে, তাদেরকে ভোটে জিতিয়েছে এবং তাদেরকে মন্ত্রিত্ব করার জন্যও তাদেরকে টেনে নিয়ে এসছে। তো আমাদের আশা ছিল যে কলিতা মাঝি যেহেতু একজন পরিচারিকা, তাহলে এই সরকার তাহলে বাজেটে কিন্তু পরিচারিকাদের জন্য এই বরাদ্দগুলো করবে। কিন্তু আমরা দেখলাম এই বাজেটটা সম্পূর্ণরূপে শ্রমজীবী মহিলাদের বঞ্চিত করা হয়েছে। আপনারা খুব সম্ভবত শ্রম দপ্তরের অধীনেও থাকেন না, গৃহ পরিচারিকাদের তো সেই অধীনে ফেলা হয় না। গৃহ পরিচারিকাদেরকে এখনও গভর্নমেন্ট শ্রমিক হিসাবে মান্যতা দেয়নি, কিন্তু যেটা পিএফ, যেটা সামাজিক সুরক্ষাতে যে প্রভিডেন্ট ফান্ডের যে এটা করা হয়েছে, সরকার মাসে 55 টাকা করে জমা করে শ্রমিকের অ্যাকাউন্টে, সেখানে কেবলমাত্র গৃহ শ্রমিকরাও ওর মধ্যে ইনক্লুড হতে পারবে, এই একটা কথা উল্লেখ করা আছে। কিন্তু সরকারের যে শ্রমিকদের যে তালিকা গভর্নমেন্টের, যাদের মিনিমাম ওয়েজ গভর্নমেন্ট করছে, সেই যেখানে 93 ধরনের ট্রেড আছে, সেখানে ডোমেস্টিক ওয়ার্কারদের ট্রেডটাকে এখনও গভর্নমেন্ট ওই তালিকার মধ্যে আনেনি। আচ্ছা, তো আমরা যখন মন্ত্রী, মানে গত যিনি শ্রমমন্ত্রী ছিলেন তার সঙ্গেও যখন আমরা কথা বলেছিলাম, তেনাকে একই কথা আমরা বলেছিলাম যে স্যার, আমরা যে শ্রমিক এই আইডেন্টিটিটা
অন্তত আমাদের দিক গভর্নমেন্ট। আগে তো আমার আইডেন্টিটি, তারপরে তো আমার অধিকারের কথাটা আমি বলবো। তো অন্তত এই আইডেন্টিটিটা আমাদের দিন। বললো দেখুন আপনাদেরকে এই আইডেন্টিটি দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে আপনারা বাড়িতে বাড়িতে ঢুকে পড়ছেন, বাড়িতে বাড়িতে আপনারা হাত তুলে আওয়াজ তুলবেন, তাহলে বাড়িতে বাড়িতে আপনারা আওয়াজ তুললে আমাদের অনেক ক্ষতি হবে, সেটা আমরা কখনোই করব না। মধ্যবিত্ত সমাজ কিন্তু আমাদের দিক থেকে মুখ ফেরাবে। তো আপনাদের জন্য আমরা কিছু টোকেন ব্যবস্থা করতে পারি, যে টোকেন ব্যবস্থার মাধ্যমে এই লক্ষ্মীর ভাণ্ডার করে দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আপনাদের ডোমেস্টিক ওয়ার্কাররা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। তো আমরা বললাম দেখুন এটা তো একটা ভাতা, তো এটা আজকের আপনি আছেন কালকে চলে যাবেন, এই ভাতাটাই চলে যাবে, তাহলে একটা কাজ করুন ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য এটাই সামাজিক সুরক্ষা আইনের মধ্যে আনুন, যে এই টাকাটা তারা রেগুলার পাবে। তো কোনো গভর্নমেন্টই কিন্তু মহিলাদের সশক্তিকরণের কথা মুখে বললেও মহিলাদের কথাটা তারা কখনোই তাদের পার্লামেন্টে, তাদের বিধানসভায় এবং তাদের বাজেটে তারা কখনোই বরাদ্দ করে না। এটা আমাদের অভিজ্ঞতা, আর এবারেও তাই দেখলাম বাজেটে। এবং সেটা বলতে পারি যে নিজের স্বার্থের জন্য, যাতে নিজেদের দিকে কখনো কোনো সাধারণ মানুষের ভোটটা না চলে যায়, সেই কারণে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সরকার মনে করছে যে ডোমেস্টিক ওয়ার্কারদের যদি ওয়ার্কার হিসেবে আমরা তাদেরকে গভর্নমেন্টে তালিকাভুক্ত করি, তাদের জন্যে তাহলে একটা ডোমেস্টিক ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড তৈরি করি, তাহলে মধ্যবিত্ত ভোটটা আমাদের দিক থেকে মুখ ফেরাবে, কারণ প্রত্যেকের বাড়িতেই ডোমেস্টিক ওয়ার্কাররা কাজ করে। তো যখন তারা ডিএ বাড়ানোর আন্দোলন করে, যে সরকারি কর্মচারীরা তার বাড়িতে যখন সেই ডোমেস্টিক ওয়ার্কার প্রতি বছর তার মাইনেটা বাড়ানোর কথা বলে, তখন কিন্তু সেই অফিসার, সেই সরকারি কর্মচারী সে কিন্তু তার বাড়িতে সেটা দিতে চায় না, এবং তারা এটা মনে করে যে তারা যেটা দিচ্ছে সেটা অনেক দিচ্ছে, এর থেকে বেশি চাওয়াটা আমাদের অধিকার নয়। তো ফলে কি হচ্ছে, তো সরকারও দেখছে যে ডোমেস্টিক ওয়ার্কারদেরকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে এই সরকারি চাকরিজীবীরা, মধ্যবিত্ত যে সমাজ আছে তারা প্রত্যেকেই সরকার বিরোধী হবে। এবং আমরা যখন ইলেকশনের আগে বিভিন্ন পার্টির যে কেন্দ্রীয় দপ্তরগুলো ছিল আমাদের পশ্চিমবঙ্গে, তাদের কাছে যখন আমরা চিঠি দিতে গেছিলাম যে ইস্তাহারে আমাদের এই বিষয়গুলোকে তুলে ধরা হোক, পরিষ্কার বলেছিল অনেক পার্টি যে দেখুন এই কথা বললে আমার বাড়িতেও আমার বিছানা গরম হয়ে যাবে, কেন আমার বউও কিন্তু এটা মানবে না। তো আমরা সেই জন্যে আমাদের পার্টিগুলোর মধ্যেও আমরা জানি এত লক্ষ লক্ষ শ্রমিক আছে, কিন্তু আমরা সেই জন্য এটাকে এতটা বেশি প্রাধান্য দিই না। তো যদি এই বস্তিও উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে যারা পরিচারিকা আছেন, যারা গৃহ শ্রমিক, তাদেরও তো মাথার ছাদ চলে যায়। হ্যাঁ, চলে যাবে তো, তার জন্যই তো চিন্তায় আছি। আমরা এখানে 50 বছর রয়েছে, আমাদের কোনো ব্যবস্থা না করে তুলে দিলে আমরা কোথায় যাব? ছেলে চলে গেছে বিয়ে করে, সে তো আমায় দেখে না, তাহলে এবার আমি কোথায় যাব? আমি তো রেল লাইনের ধারেই থাকি, তাহলে আমার তো কিছু একটা চাই, নাহলে এখান থেকে হঠাৎ করে চলে যাও বললে কোথায় চলে যাব বলো? নোটিশ দিয়ে নোটিশ তো দিয়েছে, কিন্তু আমরা বা কোথায় যাব? আমাদের তো একটা কোনো স্থায়ী দরকার, ওদের তো চিন্তা ভাবনা করা দরকার, না হলে আমরা হট করে উঠে গেলে এবার আমি কোথায় যাব? ছেলে দেখে না, আমি কাজ করে খাই, তাহলে আমি কোথায় যাব? এখন কটা বাড়িতে কাজ করছেন? এখন 2টো বাড়ি করছি। ধরুন এতদিন তো কাজ করে এসেছেন, বিভিন্ন অসুবিধা তো বিভিন্ন জায়গায় দেখেছেন। ধরুন এই যে ন্যূনতম মজুরির ব্যবস্থা করা নেই, এখনো পর্যন্ত সরকার থেকে ব্যবস্থা হয়নি, তো এরকম তো বহু জায়গা হয় যে আপনাদের কিছু একটা টাকা বলে নিয়ে যাওয়া হয়, তারপর সেটা দেওয়া হয় না। কিছু টাকা বলে দেওয়া হয় না, আমি তো 2টো বাড়িই করি, আমার খুব একটা মানে নাই, কিন্তু টাকাটা অনেক কম। এই যেমন 2 মাস ধরে বলছে মাইনে বাড়াবো, এ মাসে পারবো না, ও মাসে পারবো না। তারপরে আমার বাইকে অ্যাক্সিডেন্ট হলো, আমি ওই 20-22 দিন ছিলাম বাড়িতে, আবার 1 মাস বসলাম। হ্যাঁ, 20-22 দিনে পাটা ঠিক হচ্ছে না, তখন 1 মাস বসে গেলাম বাড়িতে। তো যাই হোক, মাইনেটা কাটেনি, কিন্তু মাইনে অল্প, 1300 টাকা মাইনে। আমাদের একটা হতাশ লাগে যে আমরা যখন কাজে যাই আমাদেরকে এক কথা বলে আজকে তোমার এই 4টে কাজ থাকে, তারপরে আস্তে আস্তে দেখি যখন আমরা একটু পুরানো হতে থাকি আস্তে আস্তে তো আমাদের কাজগুলো বাড়িয়েই যায়, কিন্তু একবারও মালিক ভেবে দেখে না যে এদের কাজের সাথে সাথে এদের মাইনেটাও বাড়া দরকার। সেই দিকে তো আমাদের বাড়ায় না, ছুটি চাইলে ছুটি দিতে চায় না। তারপরে এছাড়াও আমরা যে আরও অনেক মালিকের বাড়িতে মানে বিভিন্ন জায়গায় যেসব কাজ করে পরিচারিকারা, তাদের কাছ থেকে এই খবর কত মানুষ সেক্সুয়াল হ্যারেস্ট হয়, মানে
তারপরে মানুষ যে কাজ করতে করতে যে বাথরুম ব্যবহার করব আমাদেরকে বাথরুম করতে দেওয়া যায় না। ধরুন আমি একটা 14 তলা বিল্ডিংয়ে কাজ করি, আমার টয়লেট পাবে, আমাকে সেই 14 তলা থেকে 1 তলাতে আসতে হবে। তাহলে বলুন আজকের আমরা মেয়েরা বুঝতেই পাচ্ছেন, একটা যেই মেয়েটা বাচ্চা হয়ে যাওয়ার পরে সেই মেয়েদের সব কিছু ঢিলা হয়ে যায়। সত্যি কথা বলতে আমরা টয়লেট আটকাতে পারি না, তখন আমরা মালিকের বাড়িতেও টয়লেট করতে পারি না। কিন্তু তাহলে আমরা সেই টয়লেট চেপে চেপে তখন আমাদের বিভিন্ন রকমের রোগ হচ্ছে। হসপিটালে যাব, হসপিটালে লাইন দিয়ে সেখানটা বুঝতেই পাচ্ছেন সকালে গেলে বিকেলে ফিরতে হয়। আমাদের কোনো রকমের হসপিটালের ব্যবস্থা নেই শ্রমিকদের জন্য। তাহলে আমরা এই কথাটা বলেছি সরকারের কাছে যে ওই ESI এর একটা ব্যবস্থা করতে, কিন্তু যে আমরা পরের দিনকে গিয়ে বলবো যে আমরা হসপিটালে লাইন দিয়েছিলাম, মালিক বিশ্বাস করবে না। আমাদের মানে এত ভুক্তভোগী আমরা কাজের জায়গায়, মানে কোনো মালিক যদি ভালো হয়, একটা মানুষ 10টা মানুষ তো খারাপই হয়। মানে তারা গরিবদের কথা ভাবেই না। এটাই আমাদের খুব মানে খারাপ। এত বছর যখন আমরা মানুষদের সাথে কাজ করি একটা তো নিজের মতন হয়ে যায়, কিন্তু দেখতে পাই না যে আজকে তারপরে এইটা তো গেল, অসুবিধা ফেস করতে পুজো আসলে যখন আমরা বোনাস চাই, কখনো আমাদের চুরির বদনাম দিয়ে আমাদেরকে থানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন বলি আমাদেরকে আমরা প্রাপ্য আমরা বোনাস পেতে পারি, আমাদের কথা মালিক মানতে চায় না। আমরা প্রাপ্য আমরা 4টে ছুটি পেতে পারি, মালিক আমাদের কথা মানতে চায় না। তখন যখন আমরা একটু আমাদের রাইটগুলো দেখাতে চাই যে এগুলো আমরা পেতে, আমরা কিন্তু মানে এটা আমাদের অধিকার, আমরা পেতে পারি এইটা যখন বলতে যাই তখন মনে হয় যেন আমরা অনেক বেশি কথা বলে ফেলছি। তখন পরের দিনকে অন্য লোক খুঁজতে থাকে, এটা রাখা যাবে না, এই রকমই চলে আমাদের সাথে। আর যদি শ্রম দপ্তরের অধীনে আপনাদের শ্রমটা রাজ্য সরকার স্বীকৃতি দিতেন তাহলে এই অসুবিধাগুলো অবশ্যই হতো না, কারণ আপনারা অভিযোগ জানাতে পারতেন। একদম, এই জন্যই তো আমরা চাইছি আমাদের জন্য ওয়েলফেয়ার বোর্ড হোক। আমরা তো খুব আশাবাদী ছিলাম যে না, নতুন সরকার আসবে, পরিচারিকাদের নিয়ে কিছু মানে ভাববে, ওনারা কিছু করবেন, কিন্তু সেই জায়গায় দেখছি তার উল্টোটাই। মানে আসতে না আসতে উচ্ছেদ করা, তারপরে হকার উচ্ছেদ করা, জায়গায় জায়গায় দোকানপাট ভাঙচুর করা, হঠাৎ করে মানুষকে তো একটু মানে সময় দিয়ে তো কিছু করতে হবে না, তা না 1 সপ্তাহ সময় দিয়েই মাত্র সেটাকে ভাঙচুর করা, অনেক জায়গায় অনেক জিনিসপত্রও নষ্ট করে দিয়েছে। এগুলো তো ঠিক না। সবাই তো ইচ্ছে ছিল যে না, নতুন সরকার আসবে গরিবদের নিয়ে কিছু ভাববে। এটা তো যেহেতু বড় লোকের সরকার, বড় লোকদের নিয়েই ভাবছে। ছুটি নিতে গেলে আমাদের মিথ্যে কথা বলতে হয়, কারণ আমাদের সৎসাহস নেই বলার। কারণ ছুটি নেব সে তখন অনেক রকম হেনস্থা হতে হয়, অনেক কিছু ব্যাপার আছে, ওর জন্য ছুটি আমরা ঠিক মতন নিতে পারি না। সরকার থেকে যদি ছুটি ঘোষণা করে, যেরকম সবার 4টে ছুটি, আমাদেরও 4টে ছুটি হতে পারে, কিন্তু আমাদের তো সেটা সরকার এখনও দেয়নি। যেরকম তোমার অন্য অন্য রাজ্যে হয়েছে, কিন্তু আমাদের কলকাতার রাজ্যে তো হয়নি, যার জন্য আমরা ছুটিটা এখনও পাইনি, আর ছুটির কথা বলতেও পারি না। এটাই আমাদের খুব অসুবিধা। ন্যূনতম মজুরি এই রাজ্যে এখনো পর্যন্ত সেটা সেট করা নেই। বিভিন্ন কেরালা আমরা দেখেছি, তামিলনাড়ু, উড়িষ্যা, সেখানে কিন্তু একেবারে ন্যূনতম মজুরি বলেই দেওয়া আছে। ফলে তো এরকম বহু ক্ষেত্র হয় যে বিভিন্ন বাড়ি মজুরি দেবো বলে সেটা দেয় না। ব্যাপারটা হচ্ছে দেখুন, মজুরি ন্যূনতম মজুরি মানে কি সবচেয়ে যেটা কম, তাই তো। তো ব্যাপারটা হচ্ছে যে মালিক, আমরা যখন কাজে যাই তখন মালিক কি করে, আমাদের সব ডকুমেন্ট নেয়, ছবি নেয়, আধার কার্ড নেয়, ভোটার কার্ড নেয়, কিন্তু মালিকদের কোনো ডকুমেন্ট কিন্তু আমাদের শ্রমিকদের কাছে থাকে না। ঠিক আছে, যখনই আমরা এই ডকুমেন্টের কথা বলি তখন কিন্তু মালিক সেটা মানতে চায় না, আর সরকারও সেটা শুনতে চায় না। তো যখন আমাদের ওয়ার্কাররা তারা মজুরি, তাদেরকে কেউ মজুরি না দিয়ে ছাড়িয়ে দিল, বা সে মজুরি বাড়ানোর কথা বললে তাকে কাজ থেকে ছাড়িয়ে দিল, সে যখন থানায় গেল, থানা বললো তুমি যখন কাজ করছো তোমার প্রমাণ কোথায়, তুমি লেবার ডিপার্টমেন্টে চলে যাও। লেবার ডিপার্টমেন্ট বলছে আপনি যে কাজ করেছেন আপনার কাগজপত্র দেখান, কী দিয়ে আপনি প্রমাণ করবেন যে আপনি ওখানে কাজ করেছেন। ফলে আমরা কেউ 15,000, কেউ 10,000, কেউ 5,000 টাকা বকেয়া মজুরি মালিকের কাছ থেকে তার পাওয়ার ছিল, সে সেটা পাচ্ছে না, কিন্তু আমরা কিচ্ছু করতে পারছি না, কারণ আমার কোনো প্রমাণপত্র নেই। তো সেই জন্য আমরা গভর্নমেন্টের কাছে এই দাবিটাও তুলেছিলাম যে কর্মক্ষেত্রে একটা চুক্তিপত্র থাকুক, যে চুক্তিপত্রটা মালিক এবং শ্রমিক এরা দুজনেই মানবে, এবং সরকার সেটাকে অ্যাসিওর করুক। এবং যে আয়া সেন্টারগুলো আছে, আয়া সেন্টারগুলো বা প্লেসমেন্ট এজেন্সিগুলো, তারা যে যেমন পারছে ওয়ার্কারদের কাছ থেকে কমিশন কাটছে। তো আমরা বলছি এটাকে গভর্নমেন্টের রেজিস্টার করতে হবে আয়া সেন্টারগুলোকে, এবং তাদেরকেও শ্রম আইন মানতে হবে। মাসে ছুটি আয়া সেন্টার থেকে যে কাজে যাবে তাকেও মাসে 4টে ছুটি দিতে হবে, যে আয়া সেন্টার থেকে কাজে যাবে তাকেও কিন্তু 11 মাস কাজ করলে 1 মাসের অতিরিক্ত মাইনে দিতে হবে। বা কেউ যদি তাকে কাজ থেকে হঠাৎ করে ছাড়িয়ে দেয়, তাহলে গভর্নমেন্টের নিয়ম আছে কি 90 দিন আগে তাকে ওয়ার্নিং দিতে হবে। আমরা সেক্ষেত্রে বলছি 90 দিন নয়, আমি যদি কাজ থেকে ছেড়ে দিই, আমি ডোমেস্টিক ওয়ার্কার, তাহলে আমি মালিককে জানাবো 1 মাস আগে, মালিকও যদি আমাকে কাজ থেকে ছাড়িয়ে
ছাড়িয়ে দেয় তাহলে আমাকে 1 মাস আগে জানাবে। এইটা কিন্তু কন্ডিশনের মধ্যে থাকা দরকার। আর যদি আমাকে হঠাৎ করে ছাড়িয়ে দেয় তাহলে আমাকে ওই মাসের মাইনে এবং আরও এক্সট্রা 1 মাসের মাইনে আমাদের দিতে হবে। তো এগুলো সবই কিন্তু আমরা গভর্নমেন্টের কাছে বার কিন্তু আমরা দিয়েছি। এবং লাস্ট আমাদের 19শে জুন আমাদের একটা হিয়ারিং হলো আমাদের ইউনিয়নের রিনিউয়ালটা হচ্ছে না বলে। এটা যেহেতু বিচারাধীন আমি এই বিষয়ে বেশি কথা বলবো না, কিন্তু সেখানেও একই কথা বলা হয়েছে যে আপনারা বাড়িতে বাড়িতে কাজ করেন, আপনারা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট এই আইন অনুসারে আপনারা শ্রমিক নন, ঠিক আছে, আপনারা শ্রমিক নন, বাড়িতে বাড়িতে কাজ করেন। অতএব তাহলে কী করে আপনারা মনে করেন যে আপনাদের ইউনিয়নের রিনিউয়ালটা হবে? এটা তো হতে পারে না। হ্যাঁ, তো এখনও পর্যন্ত সেই অ্যাটিচিউডটা চলছে। তো আমাদের লড়াইটা আমরা লড়ছি। তো আমাদের মূলত যে বক্তব্য সেটা হচ্ছে যে আমরা এত সংখ্যক ওয়ার্কার, আমাদের জন্যে গভর্নমেন্ট প্রথমে আমাদের শ্রমিকের স্বীকৃতি দিক। সরকারের যে শিডিউল আছে, শ্রমিকদের শিডিউল, যে কারা কারা শ্রমিক ট্রেডগুলো আছে সেই ট্রেডের মধ্যে এই ট্রেডটাকে ইনক্লুড করতে হবে। তারপরে আমাদের জন্য একটা মিনিমাম ওয়েজ চালু করতে হবে, ডোমেস্টিক ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড চালু করতে হবে। আর আমরা বলছি একটা ক্রেসের ব্যবস্থা, মাতৃত্বকালীন সবেতন ছুটি, ইএসআই, এইটা গভর্নমেন্ট আমাদের জন্য চালু করুক। বাজেট প্রকাশিত হয়েছে নতুন রাজ্য সরকার আসার পর। এমনকি বিজেপি সরকার তাদের আউশ গ্রামের বিধায়িকা হিসেবে কলিতা মাঝিকে বিধানসভায় পাঠিয়েছেন। তিনি কিন্তু নিজেও গৃহপরিচারিকা ছিলেন। এদিকে এই গৃহপরিচারিকাদের কাজেই কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই, কোনো রকম তাদের ছুটি তো দূর, তাদের কোনো রকম ন্যূনতম মজুরিও এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি। কেন করছেন রাজ্য সরকার এরকম? এই বঞ্চনার কথা তুলে ধরছেন কিন্তু গৃহপরিচারিকারা।